মাংস তো একটা খাদ্য। তো মাংস খাওয়া বন্ধ করে দেবে, মাছ খাওয়া বন্ধ করে দেবে, এটা তো বিরোধীদের একটা রটনা ছাড়া অন্য কিছু নয়। তৃণমূল আমার বিরোধী শাসক দল, তারা তো আমার বিরোধিতা করে এই কথা বলবে। ওই আমি যখন বাড়ি বাড়ি যাচ্ছি, একটা লোক আমাকে বলেনি যে আপনি আমাকে এলাকায় কাজ করেননি, এখন কেন ভোট চাইতেছেন। একটা লোক আজ অব্দি বলেন। নিজেদের তৈরি করা পৌরসভা চুরি করে ছাপ্পা মেটে পৌরসভায় 21টা ওয়ার্ডে জিতেছে, 88টা বুথে জিতেছে পুলিশ নিয়ে। সেই পৌরসভা 23 সাল থেকে এই 26 সাল পর্যন্ত এতটুকু পরিষেবা পৌর নাগরিকদের জন্য দিতে পারেনি। তৃণমূল, বিজেপি এবং সিপিএম ত্রিমুখী লড়াই হতে চলেছে। কাকে আপনি আপনার প্রধান বিরোধী বলে মনে করছেন? বামপন্থী ভোটটা তো চলে গেছে, সেটা অনেক আগেই চলে গেছে। বামপন্থীরা চলে যাওয়ার কারণেই তো বিজেপির উত্থান হয়েছে। বামপন্থী লোকগুলোই তো বিজেপি এসে ঢুকে পড়ার কারণে সেটা হয়েছে। আর যে অংশটা বাদ গেল সেটা তৃণমূল গভর্নমেন্টের কারণে গেল, এটা যাওয়ার কথা নয়। আমার সাথেই কারো নামে টামে ভোট এখন আর হয় না, ওগুলো অতীত হয়ে গিয়েছে। এখন কি আর জ্যোতি বসুর নামে ভোট হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের নামে ভোট হয়? বাংলায় গরমের পারদ যেভাবে চলছে, অর্থাৎ রাজনীতির পারদও কিন্তু ঠিক পাল্লা দিয়েই ততটাই চলছে। আমি এই মুহূর্তে আজকে চলে এসেছি চাকদা বিধানসভা কেন্দ্রে। চাকদা বিধানসভার মানুষ কি বলছে তা জানবো। আজকে আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী রয়েছেন। দাদা, আপনাকে অনেক স্বাগত। প্রথমেই জানতে চাইবো, এই গরমে, এই মাথার উপর এত রোদ, চড়া রোদ, সেই গরমে আমি দেখলাম আপনি টোটোয় করে, একদম মাথার উপরেও কিছু নেই, প্রচার সারছেন। মানুষের কি সাড়া বুঝতে পারছেন? দেখুন, আমাদের এই প্রচারটা তো করতেই হবে, যেহেতু নির্বাচনী লড়াইয়ে নেমেছি। ফলে সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই এটা আমাদের করতে হবে। তো সেই জন্য সকালবেলায় 9টায় আমরা নামি, প্রায় 2-2:30টার সময় উঠি। আমি যেমন থাকি, আমার কার্যকর্তারাও থাকে। এটা নির্বাচনী লড়াইয়ে একটা অঙ্গ, এটা করতে হবে, শত কষ্ট হলে এটা করতে হবে। দাদা, আমি এখানে দেখতে পাচ্ছি যে সবাই খাচ্ছে। হ্যাঁ, তো রান্না হয়েছে দেখছি, যেটা আরো ডাল ভাত তো হয়েছে, মাংস হয়েছে। আমি প্রথমেই যেটা কিন্তু যেটা আপনাদের বিজেপির ক্ষেত্রে সবসময় অভিযোগ থাকে, তৃণমূল অভিযোগ করে যে বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে, বাংলায় নাকি মাছ মাংস বন্ধ করে দেবে। কিন্তু আপনাদেরই এইখানে দেখছি আমি মাংস, সব কার্যকর্তারা খাচ্ছেন। মাংস তো একটা খাদ্য। তো মাংস খাওয়া বন্ধ করে দেবে, মাছ খাওয়া বন্ধ করে দেবে, এটা তো বিরোধীদের একটা রটনা ছাড়া অন্য কিছু নয়। ভারতবর্ষের প্রায় 23টা রাজ্যে বিজেপি আছে। কোন রাজ্যে মাছ মাংস মোদিজি বন্ধ করে সব নিরামিষ করে দিয়েছি কেউ দেখাতে পারবে না। ফলে এগুলো একটা অপপ্রচার, একটা কুৎসা, কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষকে বিভ্রান্ত করা এবং তার মধ্যে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া, অন্য কিছু নয়। কোথাও গিয়ে মানুষকে ভুল বোঝানো যে বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি বলা হয়, বা বাঙালি যেরকম মাছ মাংস খেতেই ভালোবাসে, সেক্ষেত্রে যাতে বাঙালি বিজেপিকে না আনে ভোট দিয়ে, সেটাই কি বোঝানোর চেষ্টা চলে? অবশ্যই সেটাই চেষ্টা করছে, এটা ওরা চাইছে। ওরা ধরে নিয়েছে যে বিজেপি একটা হিন্দু ধর্মাবলম্বী দল, বলে হিন্দুদের মধ্যে ভয় দেখানো, কারণ হিন্দুরা মাছে ঝোলে ভাতে পছন্দ করে বেশি, তাই ক্ষমতায় এলে ওরা এগুলো সব ব্যান্ড করে দেবে। এটা একটা অপপ্রচার করছে। আমি বললাম এটা একটা অপপ্রচার করছে, এটা কোনোদিনই সম্ভব না। যারা হিন্দু আছে তারা মাছ মাংস ছেড়ে দেবে, হিন্দু ধর্মে, হ্যাঁ, হিন্দু বা বাঙালিরই হোক, এটা ভারতবর্ষের কোনো গ্রন্থে লেখা নেই। তো এগুলো একটা অপপ্রচার হয়, রাজনৈতিক অপপ্রচার হয়। দাদা, এখানে এই যে চাকদা বিধানসভায় মূলত আপনি 5 বছর কাজ করলেন, আপনি তো এর আগেও সিপিএম এ ছিলেন, তারপরে আপনি বিজেপি জয়েন করেছেন। তো এই যে 5 বছর, 2021 থেকে এবারে 2026-এ ভোট, তো মানুষের জন্য কতটা কি আপনি করতে পারলেন, বা আবার আপনি যদি জিতে আসেন, বা এই চাকদাবাসীর জন্য কি প্রতিশ্রুতি থাকবে? দেখুন, আমার প্রথমে যেটা বলা সেটা হচ্ছে, সংসদীয় ব্যবস্থায় সরকার পক্ষ বিরোধী পক্ষ থাকবে, এটা সংবিধানের নিয়ম অনুযায়ী থাকবে। তো যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা সরকার তৈরি করবে, আর যারা সংখ্যালঘু হবে তারা বিরোধী হবে। সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয়কেই মানুষ নির্বাচনে জিতে বিধানসভা পাঠায়, পার্লামেন্টে পাঠায়।
ওখানে আইন রচনা হয় গরিব মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষের পক্ষে। সরকার যদি কোনো জনবিরোধী, সংখ্যাগরিষ্ঠ সরকার যদি কোনো জনবিরোধী নীতি গ্রহণ করে বা মানুষ বিরোধী কোনো অন্যায় নীতি গ্রহণ করে বা রাজ্যের উন্নয়নে ব্যর্থ হয়, আমরা সেগুলো বিধানসভায় বস্তুনিষ্ঠভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর দ্বিতীয়ত যে আমরা যে এলাকা থেকে নির্বাচিত, সেই এলাকায় যেসব মানুষ আমাদের ভোটে জিতিয়ে বিধায়ক করেছেন, তাদেরকে সমস্ত রকম পাশে থেকে তাদের যে সুযোগকে সাথী হিসাবে কাজ করা। তো আমি বিরোধী বিধায়ক হিসেবে সেই কাজটাই করেছি। আর একটা বিইউপি, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটা 3 কোটি টাকা 5 বছরে দেওয়া হয়, সেই টাকা দিয়ে যেটুকু কাজ করার আমি করেছি। আমি হিসেব দিয়ে দিয়েছি, আমার ওয়ার্ক অর্ডার আছে ডিএম এর, কোথায় কোথায় হয়েছে সেগুলো আমি সব পয়েন্ট আউট করে দিতে পারি। ফলে আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। কিন্তু যদি প্রকৃত উন্নয়ন রাজ্যের জন্য করতে হয়, তাহলে সরকারের থেকে যেটা করার সুবিধা বিরোধী থেকে সেটা সম্ভব নয়। এটা আপনারাও বোঝেন, সবাই বোঝে। ফলে আমরা সরকারে এলে এখনো পর্যন্ত যা করেছি তার 10 গুণ কাজ করব এখানে। যেমন চাকদা বিধানসভায় তো অনেক অনেক সমস্যা রয়েছে, যেরকম প্রাথমিক এবং মানে সর্বপ্রথম যে সমস্যাটা চোখে পড়ে তা হচ্ছে পানীয় জলের সংকট, এবং তারপরেই আসে হচ্ছে রাস্তা। মানে এই দুটো সমস্যা এখনো ঠিক করা গেল না। দেখুন, পরিকাঠামো উন্নয়নে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল এটা খুব ভাইটাল মানুষের জীবনে। তো রাস্তা তো বেহাল অবস্থা, একেবারে টোটাল বিধানসভা আপনি তারপরে রাস্তায় আবর্জনা স্তূপাকৃতি ভাবে এক্স্যাক্ট তাই। তারপরে পৌরসভা এলাকায় আপনি যাবেন, এখানে পানীয় জলের বিরাট সমস্যা, টিপ টিপ করে জল পড়ে, জল দেওয়ার কোনো আলাদা স্পেশাল কোনো ব্যবস্থা নেই। আমার মনে পড়ে আমি যখন মন্ত্রী ছিলাম, সরকারে ছিলাম, আমি এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছিলাম, বুদ্ধপাড় কল্যাণী আর হচ্ছে চাকদায় পলাগাছ, দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার মধ্যে দিয়ে আমি এখানে 25টা ওয়াটার রিজার্ভার করেছিলাম, যে রিজার্ভারগুলোতে পার ডে 50 গ্যালন জল এখানে ধরতো। গঙ্গা থেকে মোটা পাইপ দিয়ে সাবলাইন করে, সাব ব্রাঞ্চ করে মানুষের বাড়ি বাড়ি সেই জলের ব্যবস্থা করেছিলাম। মানুষের বাড়ি বাড়ি না, মানুষের বাড়ির একেবারে গায়ে পাইপ লাইন এনে দেওয়া হয়েছিল, ওখানে ট্যাপ ওয়াটার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে পরিশ্রুত পানীয় জল, যে জলের মধ্যে আর্সেনিক থাকতো না, আয়রন থাকতো না, ফ্লুরাইড থাকতো না, বাইরে যে জল কিনতে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিয়ে, তার থেকেও ভালো জল এখানে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু এই সরকার গত 15 বছরে এটা রক্ষণাবেক্ষণ না করার কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো এবারে যখন এলেন চাকদায়, তখন তো তিনি বললেন যে হচ্ছে পানীয় জল, পরিশ্রুত পানীয় জল যদি পেতে হয় তাহলে তৃণমূলকে সরকারে আনতে হবে। উনি ধারে কাজ দিয়ে যাননি, উনি উন্নয়নের রাস্তার উন্নয়নের বিষয়ে, রাস্তার উন্নয়ন বিষয়ে উনি কোনো কথাই বলেন, সে পানীয় জল হোক আর রাস্তা হোক। তৃণমূল তো এবারের ভোটে মানে ইস্যু কি জিজ্ঞাসা করলেই তারা ইস্যু, উন্নয়ন দেখেই মানুষ নাকি ভোট দেবে। কি উন্নয়ন দেখবে? নিজেদের তৈরি করা পৌরসভা চুরি করে, ছাপ্পা মেটে পৌরসভায় 21টা ওয়ার্ডে জিতেছে, 88টা বুথে জিতেছে পুলিশ নিয়ে। সেই পৌরসভা 23 সাল থেকে এই 26 সাল পর্যন্ত এতটুকু পরিষেবা পৌর নাগরিকদের জন্য দিতে পারেনি। ব্যর্থ পৌরসভা বলে নিজেদের সরকার, তৃণমূলের সরকার, তৃণমূলের পৌর বোর্ড ভেঙে দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তাহলে এরা আর কি উন্নয়ন করবে? রাস্তাঘাট দিতে পারেনি, ভ্যাট দিতে পারেনি, তারপরে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে স্তূপাকার হয়েছে বৃষ্টির জলে, সেগুলো পচে গলে রাস্তা দিয়ে যাচ্ছে, স্কুলের পাশে পড়ে আছে। একেবারে মানে ন্যাক্কারজনক অবস্থা চাকদা পৌরসভা। পশ্চিমবাংলায় 127টা পৌরসভার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানের পৌরসভা হচ্ছে চাকদা, যার জন্য সরকার ভেঙে দিল। এখানকার মানুষ যেটা সবসময় বলছে যে হচ্ছে বিধায়ককে 5 বছরে তারা, মানে আপনি যেহেতু চাকদার, তো এই শিমুরালী, আমরা আজকে যেহেতু শিমুরালী অঞ্চলে বসে রয়েছি, তো শিমুরালী বা অন্যান্য জায়গায় মানুষ আপনাকে সেরকম ভাবে কাছে পায়নি, এই একটা অভিযোগ রয়েছে। দেখুন, আমাদের সরকারে থাকার কারণে যেসব সরকারি অনুষ্ঠানগুলো হয় সেখানে সরকারি প্রতিনিধিরা যাওয়ার সুযোগ পায়, বিরোধীরাও পায়। কিন্তু চাকদা এমন একটা পৌরসভা বা নদিয়া জেলা, আজকে এমন একটা জেলা, যে জেলায়
বিরোধী বিধায়কদের মুখ্যমন্ত্রী এলে উন্নয়ন নিয়ে আলোচনা সেখানে ডাকে না, চিঠি দেয় না। এলাকায় এলাকায় বিভিন্ন মেলা হবে, খেলা হবে, ক্লাবগুলো ডাকলে তাদেরকে থ্রেট করা হয় এমএলএ বঙ্কিম ঘোষ যদি না আসে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমাকে ডাকে, ওরা থ্রেট দিয়ে দেয় যাতে উনি না আসেন। তাহলে আমি ফোকাসটা হবো সেইখান দিয়ে, এই অনুষ্ঠানগুলোতে যদি আমি অ্যাটেন্ড করি মানুষ আমায় দেখবে একটা ভালো অনুষ্ঠানে উনি আসছেন। কিন্তু এটা ওরা করেনি, করবে না রাজনীতির কারণে জেনেও। আমি বুথে বুথে যা ঘুরেছি, মানুষের জন্য যা কাজ করেছি, 16,000 নাম রেজিস্ট্রেশন করিয়েছি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট এমসে। 100টার ওপরে বেশি ক্যান্সার পেশেন্ট প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 80,000 টাকা, 90,000 টাকা করে এনে দিয়েছি। আরও বিভিন্ন যতটুকু পাশে থেকে সুবিধা দেওয়া আমি করেছি। কারণ তৃণমূল আমার বিরোধী শাসক দল, তারা তো আমার বিরোধিতা করে এই কথা বলবে। ওই আমি যখন বাড়ি বাড়ি যাচ্ছি, একটা লোক আমাকে বলেনি যে আপনি আমাকে এলাকায় কাজ করেননি, এখন কেন ভোট চাইতেছেন। একটা লোক আজ অব্দি বলেন। বরঞ্চ ওদের জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী একটা গ্রামে ঘেটুগাছিতে এসেছিল, ঝাঁটা নিয়ে মানুষ তারা করেছিল। এই ভোট ডিক্লেয়ার হওয়ার অনেক আগে এসেছিল, ওদের সবাই গ্রামে গ্রামে জামের একটা পরিকল্পনা ছিল, ঝাঁটা নিয়ে তারা করেছিল। জিজ্ঞাসা করে দেবেন এটা সত্যি না মিথ্যে। আগে এই চাকদা, এই নদিয়া আর কি টোটালটাই বামেদের ঘাঁটি ছিল, এখন সেটা একদম মানে উল্টে বিজেপির হয়ে গিয়েছে পুরোটা। সেক্ষেত্রে বিজেপি পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা ভোট বলুন, দুটোতেই এগিয়ে। তো সেক্ষেত্রে এবারে যেহেতু এসআইআরটাও একটা বিষয় হয়ে উঠেছে, প্রায় 12,000-এর ওপরে নাম বাদ গিয়েছে, এবং হচ্ছে মতুয়া ভোট রয়েছে, মতুয়াদেরও একটা যেহেতু নামবাদের সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে কি হতে চলেছে এবারের ভোটে? দেখুন, এবারে বামপন্থী ভোটটা তো চলে গেছে, সেটা অনেক আগেই চলে গেছে। বামপন্থীরা চলে যাওয়ার কারণেই তো বিজেপির উত্থান হয়েছে। বামপন্থী লোকগুলোই তো বিজেপি এসে ঢুকে পড়ার কারণেই সেটা হয়েছে। তো এখন এই এসআইআর সংক্রান্ত বিষয় যেটা বললেন, এটা খুব সেন্সিটিভ বিষয়। প্রথম যখন এটা শুরু হয়েছিল, ঘোষণা হয়েছিল, তখন মানুষের মধ্যে একটা চরম বিভ্রান্তি তৈরি করেছিল তৃণমূল। মিথ্যে কথা বলেছিল, এসআইআর করবেন না, সিএ করবেন না, এসব করলে আপনাকে বাংলাদেশের ওপারে, কাঁটাতারের ওপারে ফেলে দেওয়া হবে, তারপরে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। ফলে একটা অংশের মানুষ ভয় পেয়ে গিয়েছিল, তারা বিভ্রান্ত হয়েছিল। কিন্তু যখন এসআইআর হয়ে গেল, যে অংশের নামটা বেশি বাদ গেল সেটা হচ্ছে ডেড ভোটার, ট্রান্সফার ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, এগুলো বাদ গেল। আর যে অংশটা বাদ গেল সেটা তৃণমূল গভর্নমেন্টের কারণে গেল, এটা যাওয়ার কথা নয়। এই আমার সাথেই একজন আছে, আমার সঙ্গে থাকে, তার মার উঠেছে অথচ তাদের 2 ভাইয়ের ওঠেনি। মার উঠছে, বাবার উঠছে, ছেলে মেয়ের হচ্ছে না, ভাই হচ্ছে, বোনের উঠছে, গার্জিয়ানের উঠছে না, সব সার্টিফিকেট থাকা সব। এগুলো ইন্টেনশন। যেহেতু রাজ্য সরকারি কর্মচারীরা বিডিও অফিসে বসে সারা রাত ধরে বিএলওদের দিয়ে কাজ করিয়েছে, বেছে বেছে বিজেপিদের বাড়ি থেকে যদি 2টো ভোট কাটতে পারে, একটা বুথে যদি 40টা ভোট কেটে দেওয়া যায়, 40টা মানে 80টা ভোট বিজেপির লস হবে। এই ধ্যান ধারণা থেকে এরা নাম কাটিয়েছে। কিন্তু তৃণমূল বারবার করে বলছে মুসলিমদের নাম বাদ গেছে, মহিলাদের, যেহেতু মহিলাদের ওরা লক্ষ্মীর ভান্ডার দেয়, সেই জন্য বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু আপনি আবার পাল্টা অভিযোগ করছেন যে বিজেপির কর্মীদেরই নাম বাদ দেওয়া হয়েছে। মানে আপনি ভালো করে এলাকায় গিয়ে খোঁজ নেবেন, আমাদের এখানে যে পার্সেন্টেজ মুসলিম আছে তাদের ক% মুসলিম তারা বাদ গেছে, খুব সামান্য একটা অংশ বাদ গেছে। যারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তী সময় 2014 পরে টরে এসছে সেগুলো বাদ গেছে, কিন্তু তার আগে যারা আছে তাদের ম্যাক্সিমাম উঠেছে। বরঞ্চ হিন্দু ভোট বেশি বাদ গেছে, মতুয়া ভোট বাদ গেছে। এটা ইন্টেনশন করেছে সরকার যে এই মতুয়া ভোটে, হিন্দু ভোটে এরা যেতে যতটা কমিয়ে এনে দাও। যার জন্যই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এসআইআর হতে দেব না। আজকে এসআইআর উনি নিজে করলেন, উনি বলেছিলেন এসআইআর না হলে আমি মরে যাব। উনি বেঁচেও আছেন, এসআইআরও হয়েছে, বহু মানুষের নাম উঠে গেছে। 2 তারিখে যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে উঠেছে, পরবর্তীতে আমাদের জুডিশিয়ালি যে নাম উঠেছে তারা সবার হয়ে গেছে। একটা তারপরে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, সেখানেও এখন হচ্ছে। 27 তারিখ পর্যন্ত এখনো অনেক নাম উঠবে। আর পাশাপাশি সিএর কাজ চলছে, সিএর শংসাপত্র আসতে শুরু করেছে। কালকে আমি 27টা সিএর শংসাপত্র বিলি করলাম মঞ্চ থেকে, সিলিন্ডারে 2টো করলাম, শিমুরালেতে 13টা করে গেছি। এগুলো আসছেই সিএতে। এটা প্রথম দিকে এরা ভয় পেয়েছিল, এখন যেই শংসাপত্র আসছে এগুলোতে
একটা ফর্ম ফিল আপ করে এন্ট্রি করিয়ে দিয়ে ভোট উঠে যাচ্ছে। কিন্তু প্রথমে মানুষ সিএ করতে চায়নি, এখন ঝাঁকে ঝাঁকে আসছে আমার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে। সেখানে এতদিন আসেননি কেন? এদের ভয় দেখিয়েছিল, ফলে এরা এসআইআর মুভ করেনি, 6 নম্বর ফর্ম মুভ করেনি। দাদা আপনি আপনার এখানে তৃণমূল রয়েছে, তার মানে তৃণমূল এবং বিজেপি এবং সিপিএম তিনজনের মধ্যে, মানে চাকদা বিধানসভায় মূলত ত্রিমুখী লড়াই। অন্যান্য জায়গায় যেরকম তাই তো তৃণমূল, বিজেপি এবং সিপিএম ত্রিমুখী লড়াই হতে চলেছে। কাকে আপনি আপনার প্রধান বিরোধী বলে মনে করছেন? আমি আমার প্রধান বিরোধী দল যেটা সত্যি সেটা সত্যিই বলতে হবে, তৃণমূলকেই আমি আমার প্রধান বিরোধী দল মনে করছি। তার কারণ এখানে সিপিএম বা কংগ্রেসের ভোট নেই। 3% 4% ভোট ওরা পায়। আর ওরা যেহেতু গত 15 বছর ধরে এখানে মানুষের জন্য খুব একটা কিছু করতে পারছে না, ওরা রাস্তায় থেকে শূন্য নিয়ে লড়াই করছে ঠিকই, কিন্তু এখনও মানুষ ওদেরকে সেই জায়গায় নিয়ে আসার মতন জায়গায় যায়নি। ফলে এখানে লড়াইটা শাসক দলের সাথে বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল বিজেপির সাথে তৃণমূলের হবে। তাহলে আপনার মূল অপোনেন্ট শুভঙ্কর সিং, তার উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি বলবেন? দেখুন, আমি আজকে থেকে রাজনীতি করছি না, কারণ তার তো একটা মানে শক্ত ঘাঁটিও রয়েছে, তার বাবা একটা বড় নাম শঙ্কর সিং। দেখুন ওই কারোর নামে টামে ভোট এখন আর হয় না, ওগুলো অতীত হয়ে গিয়েছে, ওগুলো অতীত হয়ে গিয়েছে। এখন কি আর জ্যোতি বসুর নামে ভোট হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের নামে ভোট হয়? একসময় তো এরা সুপার স্পিকার ছিল, সুপার লিডার ছিল, ওগুলো অতীত হয়ে গেছে। ওগুলো কোনো এখন নতুন নতুন রাইজিং লিডার উঠে আসছে, ক্রু বক্তা, কাজে ছেলে পেয়ে, সেটা না। আমি যেটা বলছি যে শুভঙ্কর সিং একটা ব্যক্তি, আমি এক বঙ্কিম ঘোষ একটা ব্যক্তি। রাজনীতিটা ব্যক্তির সাথে ব্যক্তির নয়, রাজনীতিটা একটা নীতির সাথে একটা নীতির লড়াই, একটা নীতির সাথে একটা নীতির লড়াই, একটা মতাদর্শের সাথে একটা মতাদর্শের লড়াই, একটা দর্শনের সাথে একটা দর্শনের লড়াই। ফলে শুভঙ্কর সিং ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো লড়াই নেই, লড়াই হচ্ছে নীতির লড়াই, এবং সেটা এই ভোট করার মধ্যে দিয়ে সে লড়াইটা হবে, নীতির ওপর দাঁড়িয়ে হবে। ফলে তার সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার বলার কোনো ইচ্ছা নেই, প্রবণতা নেই, আমি কোনোদিন করিও নি। দাদা আপনাদের দলের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা বলছে এবার তারা ক্ষমতায় আসবে, বাংলায় তারা ক্ষমতা দখল করবে। তো সেক্ষেত্রে আপনি বাম আমলে গ্রামোন্নয়ন দপ্তর সামলে এসছেন, তো বিজেপির সরকার এলে আপনি কি মন্ত্রী হতে চাইবেন? দেখুন, এটা আমার পক্ষে বলা খুব কঠিন। প্রথম হচ্ছে যে সরকার আসার বিষয়, তারপরে পার্টি যেটা সিদ্ধান্ত নেবে দ্যাট উইল বি ফাইনাল। এখানে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে না।